আগের ভিডিওটাই আপনারা দেখেছেন আমি ঘাটশিলা এসেছি, আর ঘাটশিলা কিভাবে এসেছি, কোথায় থেকেছি আর কি দেখেছি সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। তো সেদিন ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমি দুটো পার্টে দেখাচ্ছি। সেদিন যা দেখিয়েছি আজকে আবার কিছু ঘাটশিলার সুন্দর জায়গাগুলো দেখিয়েছি, যার মধ্যে রয়েছে বুরুডি লেক, সিদ্ধেশ্বর শিব মন্দির, আরও অনেক কিছু। কঙ্কালীতলার মা, আর খেয়েছিলাম দেশি মুরগির ঝোল দিয়ে ভাত। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আবার তার পরের দিনকে এখন বেরিয়ে পড়েছি বাকি যে সাইট সিনগুলো ছিল সেইগুলো আমরা দেখার জন্য। তো এখন বাজে সকাল 9:45, আর সেই কালকে যে অটোটা আমরা বুক করেছিলাম সেই অটোটাইতে করে আমরা যাচ্ছি। আমরা গতকালই অটোকে একবারে আমরা ভাড়া করে রিজার্ভ করে নিয়েছি। গতকাল তো ঘাটশিলার কাছাকাছি কিছু স্পট দেখিয়েছিলাম, আর আজকে দেখাবো দূরের স্পটগুলো, আর সুন্দর সুন্দর লেক, পাহাড়, ঝর্ণা সব আজকের ভিডিওতে। অটো ভাড়া কত লেগেছে সেটা আপনাদের বলা হয়নি। আমরা এই যে দুদিনের জন্য রিজার্ভ করেছি এর জন্য লেগেছে আমাদের 2200 টাকা। অবশ্যই আপনারা কিন্তু বার্গেনিং করে নেবেন, আমরা একটু বার্গেনিং করে ওই 2200-তে এসেছে। তো আজকে আমাদের সকাল থেকে জার্নিটা শুরু হলো। এই জার্নিটা পুরো সন্ধ্যা পর্যন্ত চলবে। ড্রাইভার দাদার মুখ থেকে যা শুনলাম উনি বললেন, কারণ এই স্পটগুলো, এবারে স্পটগুলো কিন্তু অনেকটা দূরে দূরে আছে। তো বন্ধুরা আজকে আমাদের সাথে সারা দিন আপনারাও থাকুন, দেখুন ঘাটশিলার অজানা অনেক জায়গা, যেখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব কিছু আছে। প্রকৃতিতে ভরপুর ঘাটশিলা এক্সপ্লোর করতে এখন বেরিয়েছি। তার আগে বলবো বন্ধুরা, প্লিজ আপনারা নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখে চলে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের লাইকটা পেলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো চলুন বন্ধুরা শুরু করা যাক ঘাটশিলার নতুন স্পটগুলো এক্সপ্লোর করার জন্য। সকালবেলায় আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান তাহলে স্টেশন, এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘাটশিলা স্টেশনের পাশেই দোকান রয়েছে, অনেক রকম খাবার এই যে দোকান রয়েছে। আপনারা এখানে পাবেন ইডলি, ধোসা, হাতে গড়া রুটি, ঘুগনি, চানা, লুচি, পুরি সব কিছুই পাবেন। এই যে দাদা বৌদি তৈরি করছেন। কি পাওয়া যায় সেই চারটা একবার দেখিয়ে দিচ্ছি। ওম হোটেল, স্টেশন রোড, ঘাটশিলা। আর ভেজ থালি, নন ভেজ থালি এগুলো একটু দেখে নিন। এই যে এই আইটেমগুলো পেয়ে যাবেন। প্রথমেই দেখা মিলল হিন্দুস্তান কপার লিমিটেড কারখানা। এটা হলো তামার কারখানা, এখানে তামা উৎপন্ন হয়ে থাকে। এখানে তো আর ভেতরে যাওয়া যাবে না, এই রাস্তা থেকেই দেখে নিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্রিজের উপরে, যেখানে আমার এই সাইডে রয়েছে, বাঁ দিকে রয়েছে এই কপার কোম্পানি, আর আমার ডান দিকে রয়েছে রাতমোহনা। এই যে রাতমোহনায় তো নামবো অবশ্যই এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে এই ব্রিজ থেকে যে অসম্ভব সুন্দর রাতমোহনার দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে আগে দেখায়। দূরে পাহাড় আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। ব্রিজ থেকে এই সুবর্ণরেখা নদীর ভিউটা অসাধারণ লাগছে, আমার মতো আপনারও মন কেড়ে নেবেই। আজকে ঘাটশিলার প্রথম স্পট রাতমোহনায় চলে এসেছি। আপনাদের যেটা ওই ব্রিজ থেকে যেটা দৃশ্যটা দেখিয়েছিলাম রাতমোহনা, সেই রাতমোহনার কাছে চলে এসেছি। প্রকৃতির খামখেয়ালি বলুন আর ভগবানের সৃষ্টি বলুন, এত সুন্দর যে প্রকৃতির রূপ কখনো রহস্যময়, কখনো কি বলবো, আপনারা নিজের চোখে দেখুন। আমি ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর দৃশ্য দেখে। বর্ষার সময় তো পুরোটাই ভরে যায়, সে আরেক রূপ, আর এখন আরেক রূপ। চলুন দেখব রাতমোহনা, কেমন স্রোত আছে, কেমন জল, কি সব কিছু দেখব। চলুন। এই পাশে একটা ঝর্ণা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এই রাস্তা ধরে যেতে হবে, একটা সুন্দর ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটাকে এখানের লোকেরা রাতমোহনা ঝর্ণাই বলে। সেই ঝর্ণা দেখাবো। তার আগে এটা আগে দেখে নিই, রাতমোহনাটা আগে দেখে নিই। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন রাতমোহনা, এই জায়গাটার নাম দিয়েছিলেন রাতমোহনা। তিনি তো একজন প্রকৃতি প্রেমী তো ছিলেনই,
সেই সাথে সাহিত্যিকও ছিলেন। তিনি সাহিত্য রচনা করতে বিভিন্ন জায়গা, নিরিবিলি নির্জন জায়গা উনি খুঁজতেন এবং সেখানে তার সাহিত্য সৃষ্টি করতেন। তো সেই ঝাড়খণ্ডের এই ঘাটশিলায় তিনি এসে এত সুন্দর পরিবেশে অনেক উপন্যাস তিনি লিখে গেছেন। দেখুন বন্ধুরা, ওই যে ওই উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজ থেকে আমি একটু আগেই আপনাদের দৃশ্যটা দেখালাম। দেখতে পাচ্ছেন পাথুরে একেবারে নদীটা, সুবর্ণরেখা নদী। এখানে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। চলুন আরো আগে যাই। এই দেখুন চারিদিকে, এইদিকে তো পাহাড় দেখতে পাচ্ছি আর সবুজ গাছপালা, সেই সাথে এই যে জল। মাঝখানে এরকম একটা রাস্তা করে দেওয়া হয়েছে, এটা বাঁধ, ছোট মনে হয় বাঁধের মতো কি এটা একটা বাঁধই, এর ভেতর দিয়ে জল বয়ে যাচ্ছে, এটাই এর বিশেষতা। তবে জলে দেখছি অনেক নোংরা, কিন্তু ঠাকুর বিসর্জন দিয়েছে, ফুল ফল এসব কিছু দিয়ে জলটাকে নোংরা করে দিয়েছে। এই জলে নাকি সোনা পাওয়া যায়, সেই জন্য এই নদীর নাম হয়েছে সুবর্ণরেখা নদী। এখানকার স্থানীয় মহিলারা এই জলে কিন্তু সোনা খুঁজে বেড়ান এবং পাওয়াও যায় সোনা। স্কুলে যাস, পড়াশোনা করিস? তাই জলে কি করছিলিস? এখানে দাঁড়া, পয়সা খুঁজছিলিস? এই নদীতে বলে পাওয়া যায়, সোনা পাওয়া যায়। তোরা পেয়েছিস সোনা? ওরাস? হ্যাঁ, এই দিকে জলে পাওয়া যায় সোনা। তোরা কোন দিকে নামিস সোনা খুঁজতে? দেখ, ও সোনা সত্যি পাওয়া যায়? আরে বাবা, দিয়ে সেই সোনা নিয়ে কি করিস? বিক্রি করিস? ও, তাহলে তোরা রোজ সকালবেলায় চলে আসিস সেই সোনা খুঁজতে? দেখো এরা সব সোনা খুঁজতে এখানটায় চলে এসেছে, জলের মধ্যে নেমে খুঁজছিল কিছু, তাই জিজ্ঞাসা করলাম ওদের। কি খাবি? বিস্কুট? আর স্কুলে কখন যাবি? আজকে মা মানা করলো, বললো যে সোনা খুঁজে আয়, আজকে স্কুলে যেতে হবে না। তা কি বললো? আমি নিজে আসছি। তাই? ও, তা তোর নাম কি? আলোক। আর তোর? রাঘব। তোর মুখের মধ্যে কি রে অত? কি খাচ্ছিস? মাকড়? নারিয়েল। ও, এই যে ব্রিজের মধ্যে দিয়ে জলটা যাচ্ছে, এটাই তো সুন্দর লাগে দেখতে। এই যে রাতমোহনার বেশ স্রোত রয়েছে, কিন্তু জলে শ্যাওলা রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। এইটা শ্যাওলা ঘাস জাতীয় রয়েছে, নুড়ি পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এই যে ঠাকুর প্রতিমার এই যে জলের উপর ফেলেছে, এইগুলোতেই তো জলটা নোংরা হয়ে যাবে। তাহলে এখনই জলের এই অবস্থা, জলের শব্দ শুনতে পাচ্ছেন বন্ধুরা, তাহলে বর্ষার সময় কি রকম ভয়ঙ্কর রূপ ধারণ করে। দেখুন বন্ধুরা, একদম টপে চলে এসেছি। এখানে একটা বড় উঁচু পাথর রয়েছে, তার উপর দাঁড়িয়ে আছি। জলের এরকম রূপ দেখলে কি চুপ করে থাকা যায়? দারুণ লাগছে। এখানে আপনারা একটু আসবেন, নিরিবিলিতে একটু সময় কাটাবেন। সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, কেউ কিছু বলার নেই, মানা করার নেই। এই যে জাস্ট জলটাকে দেখুন কেমন বয়ে যাচ্ছে, এই দিক থেকে আসছে। রাতমোহনা থেকে রাস্তা ধরে চলে আসবেন বাঁ দিকে এলেই ওই যে ঝর্ণাটা, স্থানীয় লোকেরা রাতমোহনা ঝর্ণাই বলে থাকে। এর নাম কি আর আমি জানি না। এটা বর্ষার সময় কি অসম্ভব রূপ ধারণ করবে বুঝতে পারছেন। আর একেবারে সামনে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে এখন যেরকম গতি আছে, স্নান করতে কিন্তু স্নান করা যাবে।
তবে আমরা সাইট সিন আরও অনেক করব, সেই জন্য এখন আর জলে নামবো না। অপরূপ লাগছে। ঘাটশিলা এলে এই জায়গাটা কিন্তু আসা চাই মাস্ট। রাতমোহনা, তার সাথে রাতমোহনার এই ঝর্ণা। গ্রাম, সুন্দর এই মাটির এগুলো দেওয়াল। রাতমোহনা দেখে এবার আমরা এসেছি সিদ্ধেশ্বরী পাহাড়ে। এখানে একটা শিব মন্দির রয়েছে, সেটা দেখব। আর এই পাহাড়টা 658 মিটার উঁচু। আমি এখানে একটা বোর্ড দেওয়া আছে, সেই বোর্ডে লেখা আছে, সেই লেখা দেখে বললাম। এই যে শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বরী শিব, এটাই রাস্তা। আর 658 মিটার। এই যে এই দিকে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে, চলুন যাই। বেশ উঁচু। আর ওই নিচ থেকে একদম মন্দির পর্যন্ত রাস্তা হলো 1 কিমি, এবং রাস্তাটা বেশ খাড়াই। অলরেডি আমার শ্বাস একদম উপরে উঠে যাচ্ছে। চলুন আস্তে আস্তে এগোই। স্বামী বিবেকানন্দের মূর্তি, কিন্তু মুখটা ঢাকা রয়েছে। চলুন, এখানে নাম এন্ট্রি করতে হবে। এই মন্দিরে যাওয়ার জন্য আপনার নাম রেজিস্টার করতে হবে এবং 30 টাকা লাগবে। নাম এন্ট্রি করার এখানটাতেই রয়েছে একটা বায়ো টয়লেট, তা আপনাদের অসুবিধা হবে না। রাস্তাটা দেখুন বন্ধুরা, কেমন উঁচু। আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে রাস্তা। দেখুন বন্ধুরা, এখনো 235 মিটার বাকি আছে। এর মধ্যেই হাঁপিয়ে গেছি। এখনো অনেকটা রাস্তা যেতে হবে। করে আসা কিন্তু সার্থক হয়েছে। পিছনে ভিউটা এত সুন্দর লাগছে, একটা পাহাড় দেখা যাচ্ছে, সেই সাথে ঘন জঙ্গল। দেখুন বন্ধুরা, দূরে একটা পাহাড়, তার সাথে এরকম একটা জঙ্গল। রাস্তাটা দেখুন বন্ধুরা, তাহলে কল্পনা করুন কীরকম খাড়াই রাস্তা। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে বন্ধুরা। এই যে মন্দিরে দেখা পেয়েছি। রাস্তা খুব একটা দূর নয়, বেশি নয়, কিন্তু এই এত চড়াই উতরাই হাঁপিয়ে গেছি বন্ধুরা। চলুন কাছে যাই। মন্দিরে ঢোকার আগে একটা শিলা দেখছি, এটা খুব প্রাচীন। এটা ছিল, আর এখানে এই শিবলিঙ্গটাই কিন্তু আছে। তার আর বাকিগুলো, এটাও কি করলাম, একটা পাথর, গোলাকার পাথর ছিল। আর সেই পাথরটাকে কি করলাম, যারা পুজো করতে আসে ব্রাহ্মণরা, এখানে একটু নোংরামি করলে মারা যায়। আপনি কত বছর পুজো করছেন এখানে? আমি যেমন ওই ভাইয়ের বয়স থেকে। ও, মানে অনেক ছোট তো তাহলে। হ্যাঁ, অনেক ছোট থেকে। হ্যাঁ, আমরা মানে এই পরিবারের পুজোটা। আপনারা পারিবারিকভাবে পুজো করেন? হ্যাঁ। বাবা সিদ্ধেশ্বর, সাথে নন্দী মহা। হ্যালো, তোমার কথা বলতে দিব নাই, গুরুবারকে বলে দিয়েছে। মন্দিরের বাইরেটা দেখাচ্ছি, দেখুন পাহাড়ের উপর। এখানে নন্দী মহারাজ, আর এখানে রয়েছে একটা তুলসী মঞ্চ। চারিদিকে পাহাড়। দেওঘর শহরটা এখান থেকে দেখা যাবে, কিন্তু ওদিকে কুয়াশা কুয়াশা লাগছে। সে ভিউটা কিন্তু খুব সুন্দর। এসেছি, ঠাকুরমশাই বললেন পুজো দিতে, তো দিয়ে নি। হ্যাঁ, তো সুযোগ থাকলে সব। হ্যাঁ, ঠিক। আচ্ছা, একটু একটু চন্দন এখান থেকে না। হ্যাঁ, আপনি। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। চন্দন দিলাম। সবাইকে জয় ভোলেনাথ। বজ্রহস্তায় বৈ নমো ত্রিশূলহস্তায় বিদ্মহে শঙ্কর ভগবান, জয় ভগবান।
এখানে আসার সময় যে পুজো দেব এরকম কোনো চিন্তাভাবনা নিয়ে আসিনি, তবে বাবা সিদ্ধেশ্বর মহাদেব হয়তো চেয়েছিলেন যে পুজো করি। এখানে আসলাম, ঠাকুরমশাই নিজে থেকে বললেন যে এসেছেন যখন তখন পুজো দিন, তো পুজো দিলাম। খুব ভাল লাগলো, বেশ মনে শান্তি পেলাম, ভাল লাগলো যে মহাদেব নিজে ডেকে পুজো নিলেন আমাদের হাতে, সেটা খুব ভাল লাগলো, মনে অনেক শান্তি পেলাম। আর এখানে কষ্ট করে আসার এটাই সার্থক হলো। তো আপনারা এরকম সকাল সকাল আসলে হয়তো ঠাকুরমশাই থাকলে আপনারাও পুজো দিতে পারেন। আর নিচ থেকে যেখানে এন্ট্রি হচ্ছিল সেখানে কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যায়, তো আমরা তো পুজোর সামগ্রী আনিনি, ঠাকুরমশাই এখানেই দিলেন। এই এবার চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরে। রঙ্কিনী দেবীর খড়গ নিশ্চয়ই আপনারা পড়েছেন উপন্যাসটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই লেখা। এই রঙ্কিনী দেবীর এই মন্দিরের প্রেক্ষাপটেই উনি এই উপন্যাসটি লিখেছিলেন। চলুন মাকে দর্শন করে আসি। এই হচ্ছে রঙ্কিনী দেবীর মন্দির। মন্দিরটা গেটটা অনেকটাই বড়, চূড়াটা মন্দিরের প্রবেশদ্বার। এটা তোমরা মানত করতে চাইলে মানত করতে পারো। এখানে নারকেল দিয়ে মানত করেছে, এই যে প্রচুর নারকেল বাঁধা রয়েছে, প্রচুর নারকেল। এই পুরো এলাকাটা জুড়ে এই যে নারকেল বেঁধে রেখেছে মানত করার জন্য, মানত পূর্ণ হলে আবার এসে খুলবে। আর পিছনে রয়েছে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তারপরে বিশাল বড় উঁচু একটা পাহাড় রয়েছে। এরকম একটা পরিবেশে মায়ের মন্দির, ভক্তরা এখানে পুজো দিতে এসেছে। আমরা এখানে পুজো দেব না, মাকে দর্শন করে আসি। মশাই এরকম আমাকে প্রসাদ দিলেন, মায়ের প্রসাদ। দেখছেন গণেশ মন্দির, এই যে জয় গণপতে নমঃ। সিদ্ধিদাতা গণেশজি। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো শিব ঠাকুরের মন্দির। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। রঙ্কিনী, এই যে এইদিকে রঙ্কিনী মায়ের মন্দির, আর তারপরেই এসেছি হরি মন্দিরে। এটা রাধা মাধবেরই মনে হয় মন্দির। তো চলুন সামনে দেখি যাই। এইরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি। আর চলুন তাহলে মন্দিরে উঠি, একটু দেখি মন্দির। এখানে নাকি বিয়েও হয়, যারা বিয়ে করবেন এখানকার স্থানীয় লোক তারা এখানে বিয়ে করেন। অনেকেই এখানে কিন্তু এসে বিয়ে করে শুনি। তো চলুন মন্দিরে যাই। শ্রী রাধা গোবিন্দ মন্দির, হিন্দু জাদুগোড়া। মন্দিরের সামনে এরকম শ্রী গোবিন্দের নানান রকম যে অবতার রয়েছে, সেই অবতারগুলো এখানে এঁকে রেখেছে। বুদ্ধদেব সমস্ত অবতার, 10টা যে অবতার, সেই অবতার এখানে আঁকা রয়েছে। চলুন এবার মন্দিরের ভেতরে যাই। যে মন্দিরটা দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দির, দেখুন এখানে ঝাড়খণ্ড অন্য রাজ্য হলেও কিন্তু বাংলায় লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির 1981। হিন্দিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে। আর মন্দিরটা দেখুন ছোট্টর উপর কি সুন্দর, এখানে রাধা মাধব বিরাজমান। জয় রাধা মাধবের জয়। এখন এসে গেছি গালোডি ড্যামের কাছে। এখান থেকে গালোডি ড্যামকে দেখব কেমন লাগে। এই যে ড্যামের উপরে ব্রিজ, গাড়ি চলে যাচ্ছে। আর তার পাশেই এই যে, এখন জল সেরকম নেই, বর্ষাকালে কীরকম জল হবে সে তো আর বলার দরকার নেই দর্শকদের। যখন জল ছাড়ে তখনকার দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই যে কাটরার বৈষ্ণোদেবী মন্দির কয়েকবার গেছি,
তো এবার ঝাড়খণ্ডের বৈষ্ণোদেবী মন্দির এসেছি, বৈষ্ণোদেবীকে দর্শন করে আসি। চলুন, মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন এরকম লম্বা করে চূড়া করে আছে। চলুন মন্দিরে প্রবেশ করি। মন্দিরটা বাইরে থেকে এরকম। এখন আপনাদের নিয়ে যাব চাঁদের পাহাড়ে। ঠিকই শুনেছেন বন্ধুরা, চাঁদের পাহাড়ে। এটা হলো ফুলডুংরি পাহাড়। এই পাহাড়টাকে দেখেই কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লিখেছিলেন। চাঁদের পাহাড় বইটি পড়েননি এমন খুব কম বাঙালি পাওয়া যায়, এমনকি একটা সিনেমাও হয়েছে চাঁদের পাহাড়। তার গল্প তো আমরা বেশিরভাগ বাঙালিরাই জানি। তো সেই ফুলডুংরি পাহাড়ে এখন একটুখানি উঠবো, উঠে দেখবো কীরকম পাহাড়টা। আর চারিপাশটা দেখেছেন কেমন গাছ। ঝাড়খণ্ডে এসে আমি কিন্তু প্রচুর গাছ দেখলাম, চারিদিকে শুধু গাছ আর গাছ। চলুন উঠি, দেখি কীরকম ফুলডুংরি পাহাড়। এটা কিন্তু বেশ খাড়াই আছে। এখন এসেছি গুরুডি লেক দেখবো। আমার সামনেই রয়েছে গুরুডি লেক। তো গুরুডি লেকটা আমার সবথেকে মনে হচ্ছে সবথেকে ভালো জায়গা হতে চলেছে। গুরুডি লেকটা আপনাদের দেখাবো। তার আগে গুরুডি লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর সামনেই দেখতে পাচ্ছি পাহাড়, সবুজ গাছে ঘেরা পাহাড়, আর তার সাথে একটা সুন্দর লেক রয়েছে। যে লেকটা আমার মনে হয় সবথেকে বেশি সুন্দর। ঝাড়খণ্ডের যত কিছু পয়েন্ট দেখলাম, যত কিছু স্পট দেখলাম, তার মধ্যে মনে হয় জায়গাটা সবথেকে সুন্দর হতে চলেছে। আর লেকে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি প্রচুর খাবার হোটেল রয়েছে। এখানে দেশি চিকেন আপনারা অর্ডার দিলেই পাবেন। দেশি চিকেন নিয়ে যে থালিটি হয় সেটা হলো 250 টাকা। তো আমরা এখানে এরকম, তো আমরা এখন সেই দেশি চিকেন দিয়ে ভাত খাবো, দেখবো কেমন টেস্ট। দেশি এই ঝাড়খণ্ডের ঘাটশিলার দেশি চিকেনের ঝোল কেমন টেস্ট, খাবো, আপনাদেরও রিভিউ দেব। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর 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 দোকান রয়েছে। চলুন লাঞ্চ করে নিই, দুপুর 2টো বাজে। পাচ্ছেন এরকম দোকান রয়েছে। এই যে এদের কি রেট রয়েছে একটু দেখে নিন। দেশি চিকেন থালি 250 টাকা, ফিশ থালি 120, সব কিছুই রয়েছে, ঠিক আছে। নর্মাল চিকেন রয়েছে 170 টাকা। আর এই যে এই চিকেন রান্না করা হয়, যে এনাদের কিচেন, এখানে বসে খাবো। দেখো ভাত দিয়েছে, ভাতের সাথে মুসুর ডাল আর এই পেঁয়াজ আর লেবু তো আছে, আমি লঙ্কা নিইনি। আর রয়েছে এটা কি সবজি, মিক্সড সবজি রয়েছে। আর রয়েছে আলু ভাজা, লেবুটা চিপে নিই। এই লেকে কিন্তু অনেকে স্নান করছে। আপনারা যদি চিকেন আর একটা আলু, একদম গরম, ধোঁয়া উঠছে। যেহেতু অর্ডার দেওয়া আছে সেই জন্য আপনাকে কিন্তু টাটকাই বানিয়ে দেবে, আগে থেকে বানিয়ে রাখেন, আপনি অর্ডার দিলে তবেই বানিয়ে দেবে। একদম লাল লাল চিকেন দিয়েছে, এই একটা আলু দিয়েছে। এবার চিকেনটা খেয়ে দেখি। দারুণ টেস্ট,
বহুদিন পর দেশি চিকেন খেলাম, রান্নাও ভালো। সামনে লেক আর পাহাড়, আর বসে দেশি চিকেন দিয়ে ভাত খাওয়া আর জমে গেছে। খেয়ে নিই, আবার পরে ভিডিও করব। দিয়ে গেল তেঁতুলের চাটনি, তার সাথে পাঁপড়। এখন প্ল্যানটা একটুখানি চেঞ্জ করলাম। ড্রাইভার দাদা বলছেন যে আগে ধারাগিরিটা দেখে আসি, কারণ অন্ধকার হয়ে গেলে ওদিকে জঙ্গল টঙ্গল আছে, যাওয়াটা প্রবলেম হয়ে যাবে। তাই ধারাগিরিটা আগে দেখে আসি, তারপর এই লেকটা দেখবো। খেয়ে নিলাম, খুব ভালো খাওয়া খেলাম। তো এবার চলুন ধারাগিরি যাই। ওই রাস্তাটায়, এই রাস্তাটায় অটো ড্রাইভার দাদা নামিয়ে দিলেন, ওখানে গাড়ি আমাদের রইল। আর এখন নিচের দিকে নেমে যাব ধারাগিরি ফলস দেখতে। চলুন দেখি, এত তো ফলস দেখি, এখানকার ধারাগিরি ফলস কেমন সেটাও দেখি। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়, পাহাড় আর এত গাছপালা। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু পাহাড়টা রয়েছে, আর সেই সাথে প্রচুর গাছপালা। রাস্তাটা দেখুন কি শোভা, প্রকৃতি একদম কৃপণতা করেনি, প্রচুর পরিমাণে শোভা ঢেলে দিয়ে। জঙ্গলে কিন্তু বন্য প্রাণী থাকাটা কোনো আশ্চর্যের বিষয় নয়, এখানে থাকতেই পারে ছোট ছোট বন্য প্রাণী। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে পাহাড়টা দেখতে এখান থেকে। তাহলে নিশ্চয়ই এখানে জল থাকে, ওখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের উপর দিয়ে যাব না, ব্রিজের উপর দিয়ে গেলে তো ইজিলি যেতেই পারবো। এরকম পাথুরে রাস্তা, পাথুরের রাস্তা দিয়ে দেখছেন তো বন্ধুরা, কি ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে অন্ধকারে মঙ্গল করতে আসবেন না, কারণ এখানে ফোনের কিন্তু টাওয়ার নেই, বিশাল ঘন জঙ্গল। তাই বারবার বলছি, দিনের বেলা দিনের আলো থাকতে থাকতেই চলে আসবেন। এইদিকে এই নদী একবারে শুকনো নদী, তাহলে ফলস থেকে যে জল কেমন পড়েছে তো বোঝা যাচ্ছে। এখন ফলসের জল হয়তো খুব কম। দোকান রয়েছে এই পাশটা, দেখুন বন্ধুরা, বাপরে কি অন্ধকার, ভয় লাগছে। হাতি আসে? ও, ঝর্ণাটা কত দূর? জল তো নেই নদীতে, হাতিরা জল খেতে আসে নাকি? ও, ঝর্ণার কাছে চলে যায়। আপনারা এখানেই থাকেন? ও, নিচে নেমে যান। এই একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, মানে এখানে যা অন্ধকার দেখছি। ও, 5টার দিকে চলে যান, আবার সকালে চলে আসেন। শুনে নিলেন, এখানে কিন্তু হাতিও আসে, ছোটোখাটো প্রাণীরাও কিন্তু আছে এখানে জঙ্গলে। একবারেই যে প্রাণীহীন তা কিন্তু নয়। আর হাতি নাকি যে ওই ঝর্ণার জল খেতে আসে। দেখুন বন্ধুরা, ওয়াও কি সুন্দর, দারুণ লাগছে দেখতে, শান্ত নির্ঝুম জায়গা কিন্তু। আর এই যেখানে জল দেখুন, অল্প অল্প জল আছে। এই যে ওই দোকানগুলো দেখলেন, ওদেরই বাসন এখানে রেখেছে। এই যে অল্প অল্প এখানে জল আছে, তার মানে আমরা খুব কাছেই চলে এসেছি। এই দিকটা কেমন ছবি ছবি মনে হচ্ছে, মনে হচ্ছে যেন এই জায়গাটা একটা ছবি পোস্টার এরকম একটা মনে হচ্ছে। যে ফলসটা দেখার জন্য এতক্ষণ কষ্ট করে আসলাম, এই যে সামনেই সেই ফলস। ফলসে সেরকম দেখতে পাচ্ছ, আমরা এই ধারাগিরি ফলসের সামনে একদম চলে এসেছি, অপূর্ব লাগছে। এখন এই সময়টা সিজন নয়, তাই আস্তে আস্তে জল পড়ছে। বর্ষার সময় হয়তো এর থেকেও অনেক, হয়তো কি শিওর, জল অনেক মোটা হয়ে কিন্তু জল পড়বে। আর ওই নদীটা শুকনো এই কারণেই, অল্প অল্প জল পড়ছে, সেই জন্যই। অসম্ভব সুন্দর প্রকৃতি যারা ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু ঝাড়খণ্ডে এলে এখানে আসবেন। ডাস্টবিন এটা।
ধারাগিরি ফলস দেখে এখন আসলাম এই বুরুডি লেকে। বুরুডি লেকটাকে দেখবো, এত সুন্দর লাগছে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে আর কি, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, সামনে পাহাড় আর মাঝখানে জল। চলুন আপনাদেরও দেখাই, বেশিক্ষণ অপেক্ষা করাবো না। কোথা থেকে এসছেন? বিষ্ণুপুর থেকে এসছেন কি? আমরা তো কলকাতা। সামনে দেখতে পাচ্ছ এরকম সিঁড়ি রয়েছে। এখানে আমি কতগুলো বোট দেখতে পাচ্ছি, কিন্তু শুনলাম যে এখন নাকি বোটিং হয় না, কি ঝামেলা হয়ে এখন বোটিং বন্ধ হয়ে গেছে। কি অপরূপ শোভা দেখুন, আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর একটা প্রকৃতির সঙ্গে আমি পরিচিত হলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমার ফোনটা তো ইয়ে হচ্ছে না, মায়ের ফোনে বলবো ভাই পাঠিয়ে দাও। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে আর তার ছটা পড়ছে জলে, অপূর্ব লাগছে দেখতে। আর জলটা দেখুন বন্ধুরা, জলটা স্রোত আছে কিন্তু টলমলো টলমলো করছে জল। আমি এখন দাঁড়িয়ে আছি বুরুডি লেকের সামনে। আর আমাদের ঘাটশিলার যা যা দেখার ছিল সব কিছু দেখে নিলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেল। ভিডিওর মধ্যে তো আপনারা দেখতেই পেলেন। তো এখন ভিডিওটা শেষ করার পালা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে পারেন আপনারা। আর প্লিজ ডেসক্রিপশান বক্সটা আপনারা ফলো করবেন, ওখানে অনেক কিছু তথ্য দেওয়া থাকে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত টাটা।